বললেন না তো এসব কখন করলেন? মেহেরিনের বিয়ের আগের দিন তুমি বাড়ি গিয়েছিলে তখন। অনেকদিন আগের কথা, তাহলে এতদিন কেন দেখাননি? ফিজার প্রশ্ন। আবরাজ গোপনে দীর্ঘশ্বাস ফেলে চুড়ি পরানো শেষে ঝুঁকে বউয়ের হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। এরপর বলল, বাড়ি ফিরে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, বাট রাতে তো নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। ফিজা ফুরফুরে মনটা তৎক্ষণাৎ খারাপ হয়ে এলো। বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। খুব কি ক্ষতি হতো যদি এমনটা না হতো? ঘাড়ের শীতল হাতের স্পর্শ পেয়ে একটু চমকে গেল। চোখ তুলে আবরাজ খানের নেশাভরা দৃষ্টির সম্মুখীন হলো। আবরাজ বউকে কোলে তুলে ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরল। আবরাজ বউকে নিয়ে রুমে এসে বিছানায় রাখলো। আবরাজ শার্টের বাটন খুলতে হাত রাখতেই ফিজা বাধা সাধল। শোয়া থেকে উঠে বসলো। নিজে আবরাজের শার্টের বাটন খুলে দিল। আবরাজ বউয়ের চুলের গোছা টেনে ধরে ঘ্রাণ নিতে ব্যস্ত চুল থেকে। মেয়েটার শরীরের সঙ্গে সঙ্গে চুল থেকেও মাতাল করা এক সুগন্ধি ভেসে আসে, যা আবরাজ খানকে পাগল হতে বাধ্য করে। এই সুগন্ধি যেন সে কোথাও পায় না। এটা একমাত্র সে বউয়ের কাছেই পেয়ে থাকে। প্রথম দিন থেকে পাচ্ছে সে। নামের সঙ্গে মেয়েটার আত্মার সম্পর্ক যেন। নাম আর শরীর থেকে আসা সুগন্ধি দুটোই মিলে যাচ্ছে কাকতালীয়ভাবে। ফিজার কাঁধের দিকে জামার হাতা টেনে নামাতেই ফিজা আবরাজের হাত ধরে ফেলল। আবরাজ সাথে সাথে থেমে গেল। পাগলামি থামিয়ে বউয়ের মুখের দিকে তাকালো। ফিজা নিস্তেজ গলায় বলল, ডক্টর নিষেধ করেছে আবরাজ। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ সুগন্ধি ফুল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হচ্ছে এক যুগ হবে তোমায় আদর করা হচ্ছে না। আবরাজ ফিসফিস করে বলে উঠল। ফিজার নিজেকে বড্ড অসহায় লাগলো, কিন্তু কিছু করার নেই তো। তবে হঠাৎ করে আবার আবরাজকে নিজের দিকে টেনে নিল। আবরাজ বউয়ের অধরে আলতো করে স্পর্শ করলো শুধু। সরে আসতে নিলেই ফিজা শক্ত করে আবরাজের টি শার্ট টেনে ধরল। পিঠের দিকে নখের আঁচড় পড়ল। আবরাজ ভ্রু কুঁচকে তাকালো। ফিজা আবরাজকে উস্কে দিল। যা এতদিন আবরাজ নিজে করে এসেছে, আজ ফিজা তা করছে। বিস্ময়ে পুরুষটার চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তবে বউয়ের অধরসুধা পানে সে কার্পণ্য করে না। গলায় ঘাড়ে বুকের উপরিভাগে মাতাল করা স্পর্শ দিতে লাগলো। ফিজা ভেবে নিল আবরাজ হয়তো তাকে ছাড়বে না আজ। কিন্তু ফিজার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আবরাজ বউয়ের উপর থেকে সরে এলো। মেয়েটার গায়ে পোশাক ঠিকঠাক করে দিয়ে নিজের বুকের উপরে নিল টেনে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমার কাঁদাতে ভালো লাগে সুগন্ধি ফুল, কিন্তু দুঃখে নয়। আমার দেওয়া সুখের স্পর্শে তুমি কাঁদলে আমার নিজেকে সুখী লাগে, ভালো লাগে। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে মানুষটার হৃদস্পন্দন। তার মনের মধ্যে অনুভূতির যুদ্ধ চলে, আন্দোলন করে। মানুষটা ভালো না খারাপ সেই যুদ্ধকে জয় করে ফিজা সেই নিয়ে আজও অনিশ্চিত। কালো রঙের গাড়িটা থেকে নেমে কালো রঙের হুডি পরা এক যুবকের অববয়ে একতলা বাড়িটার ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতর গেটের সামনে দাঁড়িয়ে ফোন বের করে কাউকে কল করলো। প্রথমবার বেজে ফোন কেটে গেল। রিসিভ করে না কেউ। দ্বিতীয়বার কল করতেই রিসিভ হলো। গম্ভীর স্বরে পুরুষটা বলে উঠল, গেইটে আসো ফার্স্ট। আম্মুকে বলার প্রয়োজন নেই, দাঁড়িয়ে আছি আমি। ওপাশ থেকে কিছু বলার আগেই কল কাট করে দিল পুরুষটা। এরপর ফোন পকেটে নিয়ে দাঁড়িয়ে রইল। 1 মিনিটের মধ্যেই কেউ একজন এলো। ভেতরের ঘরের দরজা খুলে বারান্দায় এসে গেটে দাঁড়ালো। কল্পনায় ছিল না, স্বপ্নেও ভাবতে পারেনি আজ এই পুরুষের সাক্ষাৎ পাবে সে। হতভম্ব হয়ে গেট খুলে দিল। খুব সাবধানে আব্রাহাম ভেতরে প্রবেশ করলো। গেট আলগোছে লাগিয়ে মেহেরিনের হাত ধরে ভেতরে চলে এলো। রুমে ফিরে দরজা লক করে দিল। মেহেরিন হঠাৎ ঘুম ভাঙ্গায় বেচারি ঘুরে আছে, কিছু বুঝতে পারছে না। আব্রাহাম শরীর থেকে হুডি খুলে নিল। নিচে কিছু নেই,
হুডি খুলতেই উন্মুক্ত লোমকূশ, চওড়া শক্তপোক্ত বক্ষ দেশ মেহেরিনের দৃষ্টিচর হলো। গলার নিচের দিকে লাল লাল আঁচড় দেখে গত রাতের কিছু মধুময় মুহূর্ত মনুষ্য পাঠ্যে ভেসে উঠল। লজ্জা লজ্জিত ভীতু মেহেরিনের মুখ লুকানোর আশ্রয় পায় না। কি করবে না করবে ভাবতে ভাবতে হাত চলে যায় চোখের উপর। দু হাতের তালু দিয়ে চোখ আড়াল করে দাঁড়ায়। আব্রাহাম হুডি হাতে নিয়ে মাত্র চুল ঠিক করায় মনোযোগ দিয়েছিল, তবে সামনের দৃষ্টি পতনই সাথে সাথে বোকা বনে গেল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে স্থির গলায় বলে উঠল, হোয়াট? মেহরিন মাথায় এদিকে ওদিকে নাড়িয়ে কিছু না বুঝালো, তবে আব্রাহাম মানল না। নিজের শরীরের দিকে তাকিয়ে ফের মেহরিনের দিকে আর চোখে চাইল। এরপর হাতের হুডিটা চেয়ারে রাখলো, আরো 2 কদম সামনে এলো। মেহরিনের একদম নিকটে দাঁড়িয়ে মেয়েটার কোমরে এক হাত রাখলো, ঝট করে নিজের দিকে টেনে নিল। তবু মেহরিন চোখের উপর থেকে হাত সরালো না। আব্রাহাম বলল, হাত নিচে করো। মেহেরিন সাথে সাথে হাত নামিয়ে নিল। শরীরটা কেমন কাঁপছে ক্ষণে ক্ষণে। আব্রাহাম অনেকটা ঝুঁকে মেহেরিনের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। মেহেরিন আব্রাহামের উন্মুক্ত বুকে হাত ঠেকিয়ে বলল, আমার কেমন লাগছে কেমন? জানি না। আব্রাহাম আরো ঝুঁকে যখন মেহেরিনের গলায় মুখ ডুবিয়ে দিল, তখনই মেহেরিন চমকে উঠল। আব্রাহামের বুকের ওপর রাখা হাত আপনা আপনি ঘাড়ে চলে গেল। শক্ত করে খামচে ধরতে পারল না। শরীরটা কেমন অবশ হয়ে এলো। আব্রাহাম বউয়ের ঘাড় থেকে টুপটা বৃষ্টির ন্যায় চুমুক খেতে খেতে থুতনিতে এসে থামল। ঠোঁটের কোণায় ঠোঁট ছুঁয়ে দিল বেশ কয়েকবার। মেহেরিন এ পর্যায়ে এসে আব্রাহামের চুল খামচে ধরল। আব্রাহাম সঙ্গে সঙ্গে বউয়ের অধরে হামলা করলো। সিগারেটে পড়া পুরুষালী অধরের সংঘর্ষে পিষ্ট হলো সামনের রমণীর নরম গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট। অসহ্য যন্ত্রণা হলো বক্ষদেশে। শরীরের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ে সেই যন্ত্রণা। হাঁপিয়ে উঠে সে। পারে না সামনের পুরুষের সঙ্গে এক সময় স্থির থাকতে পারল না এক স্থানে। মানুষটা দানবীর হাতের বন্ধনে মুখটা শক্ত করে ধরে বিছানায় নিয়ে ফেলল শরীর। গলার ওড়না খুলে দূরে ফেলতেই মেহেরিনের দম বন্ধ করে রাখলো। সামনের মানুষটা বোধহয় বিরক্ত হলো। ঠোঁট ছেড়ে মেয়েটার মুখের দিকে চাইল। প্রথমে বিরক্ত নিয়ে তাকালো, পরবর্তীতে মেহেরিনের ভীতু ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করলো। মেহেরিনের উপর থেকে সোজা হয়ে উঠে বসলো পাশে। এরপর পায়ের জুতোর ফিতা খুলতে খুলতে বলল, লেটস ট্রাই এগেন। গতকাল রাতের মেহেরিন নিজেকে সামলে সময় নিয়ে বলতেই যাচ্ছিল কিছু, তবে আব্রাহাম শুনল না পুরো কথা। তার আগেই বলে উঠল, ইয়েস। লাইট অফ করে যখন আব্রাহাম এগিয়ে এলো মেহেরিনের, তখন অন্তর কাঁপে, বুকটা দূর দূর করে। শরীরটায় যেন এক ফোঁটা শক্তি নেই। ভয়ে নাকি ভালো লাগার অনুভূতি সংমিশ্রণে মেয়েটার সেই হিসেব মিলাতে পারে না। আব্রাহামের জামার ফিতা টানতে টানতে মেহেরিন শান্ত হয়ে গেল। হাত জোড়া তুলে আব্রাহামের গলা জড়িয়ে ধরল। এই যেন আহ্বান, কাছে আসার আহ্বান, নিজের সবটুকু উজাড় করে দিয়ে অনুভূতির জানান দেওয়া। একটুকু বাধা দিল না স্বামীকে। গত রাতের জন্য নিজেকে অসুস্থ অনুভব করলেও সে সব পাত্তা দিল না। যত প্রশ্রয় দিবে ততই পেয়ে বসবে, এই কথা মিথ্যা নয়। আব্রাহাম তেমন। বউয়ের আশকারা পেয়ে আরও নিজের সঙ্গে ঘনিষ্ঠ করলো বউকে। বউয়ের সর্বাঙ্গে নিজের স্পর্শ দিতে ভুলল না পুরুষ। বাইরে আলো ফুটতে অনেক দেরি। আব্রাহাম তখন ওয়াশরুমে। এখনো আজান হয়নি। মেহেরিন নিজের ভেজা চুল গামছা দিয়ে বেশ কয়েকবার মুছে ফেলেছে। দ্রুত শুকিয়ে নিতে হবে চুল। আব্রাহাম চলে যাবে এখন। পরে চুল ভেজা থাকলে মা নিশ্চয়ই সন্দেহ করবে। এদিকে আব্রাহাম চাইছে না সে এখানে এসেছে, শাশুড়ি সেটা জানে। মেহেরিন গামছা রেখে আব্রাহামের হুডি আর প্যান্ট চেয়ার থেকে এনে বিছানায় ভাঁজ করে রাখলো। তখন হুডির পকেটে কিছু লাগলো মেহেরিনের হাতে। সে কৌতূহল নিয়ে একবার দেখার জন্য উদ্যুক্ত হয়েও পরক্ষণেই সেই চিন্তা বাদ দিল।
বিছানায় রেখে যখন চলে যাবে তখন আব্রাহামের গম্ভীর স্বর ভেসে আসে। ওটা বের করে নাও। নাকের ফুল আর একটা চেইন আছে। ভাইয়া গতকাল ফিরেছে, বিশেষ করে এটা দিতেই আসা হয়েছিল। মেহরিনের বড্ড হাসি পেয়ে গেল, বোকাশি, তবে অতটা নয়। আচ্ছা, এগুলো দিতে এসেছেন তাহলে? আব্রাহাম অপ্রস্তুত হলো। মেয়েটা তাকে নিয়ে উপহাসের সুর তুলছে। মনে মনে এটা ভেবেছে না তো গিফট দিতে এসে আব্রাহাম আর ভাবে না। কি অদ্ভুত, সে নিজেই সাফাই কেন দিচ্ছে। ভেজা চুলের পানি ঝাড়তে ঝাড়তে সে এসে প্যান্ট হাতে তুলে নিল। মেহরিনের কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। মেহরিন ঠোঁট টিপে হাসলো। গিফট দিতে এসেছে, এটা তো একটা বাহানা মাত্র। তবে আর কিছু বলল না। আলো ফোটার আগেই আব্রাহাম বেরিয়ে গেল। মেহরিনের দেহ দুর্বল হলেও মন চনমনে হয়ে উঠল। কোনো এক পুরুষ রাত বিরেতে তার জন্য আসবে, এ যেন স্বপ্নে বলা চলে। তবে আজ তা বাস্তব। সে আপন মনেই এই প্রেমিক রূপে থাকা অপ্রেমিককে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে বহু আগে থেকে। কি করা হচ্ছে সুগন্ধি ফুল? ঘুম ঘুম স্বরে আবরাজের প্রশ্নে চমকে উঠল ফিজা। তরিত নিজের হাতের ফোন লুকিয়ে ফেলার পায়তারা করে। বালিশের তলায় রাখতে গিয়ে ঠিকঠাক স্থান খুঁজে পায় না। তার আগেই হাতে ধরে ফেলে আবরাজ। ফিজা ঠোঁট কামড়ে ধরে। কি হবে এখন? আবরাজ ফোন চেক করবে? এসব ভাবতেই মেয়েটার গলা শুকিয়ে আসে। কাট কাট হয়ে পানির তৃষ্ণা অনুভব করলো। আবরাজ এর মধ্যে আবার বলল, লুক অ্যাট মি। ফিজা অন্যদিকে তাকিয়ে। আবরাজ এক হাতে ফোন আর এক হাতে মেয়েটার চোয়াল চেপে ধরে নিজের দিকে করে। ফিজা পিট পিট করে তাকে বলে উঠল, কিছু বলবেন? গিভ মি দ্য ফোন। টাইম দেখবেন না? টাইম দেখবেন তো, 8:17। শাট আপ সুগন্ধি ফুল। চমকে উঠল ফিজা। চালাকি কাজে লাগে না। আবরাজ হেসকা টানে ফিজাকে নিজের কোলে তুলে বসিয়ে ফোনটা নিজের হাতে নিয়ে নিল। পুরুষালী শক্ত হাতের থাবা থেকে ফিজা ফোনটা রক্ষা করতে পারে না। আবরাজ একদম দুজনের চোখের সামনে রেখেছে ফোন। ফোনের লক খুলতেই ভেসে উঠল একটা ভিডিও। মেয়েটা শাড়ি পরছে। মোমবাতির আগুনের আলোতে মেয়েটার ফর্সা শরীরও আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। ফিজা এক চোখ খুলে সামনে দেখল, তখনও ভিডিও প্লে হচ্ছে। ফিজার লজ্জায় কান গরম হয়ে এলো। আবরাজ শব্দ করে হেসে উঠল। তারই ফোনে মেয়েটা নিজের ভিডিও দেখছে। ফিজা তখন সাফাই দিল, আমি এটা ইচ্ছে করে দেখিনি, বিশ্বাস করুন। আপনার ছবি দেখছিলাম, তারপর হঠাৎ সামনে চলে আসায়। মিথ্যা ঢাকতে গিয়ে সত্য বলে ফেলেছে মেয়েটা। কি আশ্চর্য কথাবার্তা। আবরাজ তখনও ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির। হিম শীতল চাহনিতে দেখতে থাকে কোমরের শিফন জর্জেটের হাতে কুচি গুছতে থাকা ফর্সা হাতটার দিকে। ফর্সা কোমরে একটা তিল জ্বলজ্বল করছে। আবরাজ সেটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে। ফিজা নিজেকে বড্ড অসহায় লাগে। আবরাজ ফোনটা রেখে বইয়ের বাঁকানো কটির দেশে হাত ছুঁয়ে দিল। মেয়েটার নরম তুলতুলে শরীরটা শক্ত পুরুষালীর পুরুষের হাতে বন্দি করে নিল। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠে বলে উঠল, আই নিড সাম ফার্স্ট মর্নিং কিস। মেয়েটার শরীর ঝিমিয়ে আসে, কথার খেই হারিয়ে যায়। রাতে এত পাগলামি করেও আবার এখন শুরু হয়েছে। ফিজার শরীরটা ব্যথায় যেন টনটন করছে। আবরাজের হাতের বাঁধন দৃঢ় হয়। চোয়াল চেপে ধরে মুখ এগিয়ে আনে ফিজার। শক্ত পুরুষালী ঠোঁট দ্বারা চেপে ধরে নরম ঠোঁট। এক সময় গলা থেকে ঘাড়ে এসে থামে। সেখানে দাঁত দিয়ে কামড়ে দিয়ে তবে ছাড়ে ফিজাকে। ফিজা কিছু বলে না। আবরাজ হাসকি আওয়াজে বলে, তোমার নেশা আমার সর্বাঙ্গে চেয়ে আছে। তোমাকে দেখলে আমার নিজেকে মাতাল মাতাল লাগে সুগন্ধি ফুল। পারফিউমের মাতাল করা সুবাসে ফিজার ঘোর লেগে যাচ্ছে। আবরাজ ততক্ষণে ওয়াশরুমে চলে গিয়েছে। ফিজা তখনও বসে আছে। গায়ের কমফোর্টার টেনে ভালো করে গায়ে জড়িয়ে নেয়। আবরাজ শাওয়ার নিয়ে একেবারে বেরিয়ে এলো। পরনে একটা টাওয়াল মাত্র। চুলগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। ফিজা অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিল। পানির ঝাপটা মুখে পড়তেই চমকে উঠল কিছুটা। তরিতে সামনের দৃষ্টি ফেলে দেখল নিজের ব্যক্তিগত পুরুষটা দাঁড়িয়ে তার সামনে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আবরাজের বউয়ের দিকে। এই চাহনির ব্যাখ্যা ফিজা জানে।
সে সব অগ্রাহ্য করলেও আপাতত বরং বালিশে হেলান দিয়ে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করতে করতে আবরাজকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছেন আপনি? বউয়ের দিকে যে হাত বাড়িয়েছে সেই হাতটাকে সাইজ করতে যাচ্ছি। আবরাজ ঝুঁকে এলো, ফিজার চোয়ালটা আলতো করে চেপে ধরে কপালে চুমু খেলো। ফিজার সেদিকে খেয়াল নেই। আবরাজের কথায় মেকিং কর্তব্য বিমুখ অস্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে আসে, জুনায়েদ। আবরাজ আলগোছে চোয়াল চেপে রাখা হাতে আরো বাঁধন দৃঢ় করলো। বিছানায় এক হাঁটু রেখে ফিজার কোমরের নিচে এক হাত রাখলো। আচমকাই হেসকা টানে ফিজার দেহটা নিজের সাথে ঘনিষ্ঠ করলো। চক্ষু গরম করে চাইলো বউয়ের দিকে, যেন চোখ দিয়ে ভর্ষক করে দিতে চাইলো। চোয়ালে চাপ প্রয়োগ করে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, আই এম সেইং শুয়োরটার নাম তুই মুখে নিবে না সুগন্ধি ফুল, গট ইট? এহেন কঠোরতায় ফিজার দেহ মন কম্পিত হলো। চোখ পিটপিট করে তাকাতেই আবরাজের গলার দিকের টপসটা আবার টেনে নামিয়ে নিল। ফিজা আর চোখে একবার সে দিকেও দৃষ্টিপাত করে, তবে টু শব্দ করে না। নাম মুখে নেওয়াতেই এমন করছে, না জানি এখন জুনায়েদ কবিরের হয়ে সাফাই দিলে কি করবে। চুপ থাকাই শ্রেয় মনে হলো। তবে তার চেয়ে বেশি যেটা ভাবাচ্ছে জুনায়েদ এখন কথায়। আবরাজ নিশ্চয়ই এত সহজে জুনায়েদকে পেয়ে যাবে না। ফিজার ভয়ের তো মুখের দিকে তাকিয়ে আবরাজের দৃষ্টি শীতল হলো। কিছু সময় শান্ত দৃষ্টি চেয়ে রইল বউয়ের আলাফোলা মায়াবী মুখটার দিকে। এরপর চোয়াল ছেড়ে বউয়ের এলোমেলো চুলে হাত চালালো। কিছু না বলে আবারও কপালে ঠোঁট ছুঁয়ে দিল, উঠে চলে গেল। ফরমাল শার্টের উপর ওয়েটার কোটটা পরে ব্লেজার হাতে নিয়ে কক্ষ ত্যাগ করলো। এবার পেছনে তাকালো না পর্যন্ত। এত ধমকাধমকি করে একবার সরিও বলল না। ফিজার মন রাগে অভিমানে টইটুম্বুর হয়ে আবার শুয়ে পড়ল। উঠে এসে ফ্রেশ হবে সেই ইচ্ছে শক্তিটুকু আপাতত নেই। শরীর দুর্বল, সাথে এই আবরাজ খান নামক পুরুষটার কথায় সে মর্মাহত। জুনায়েদের শরীরের হাড়গুলো ভেসে উঠেছে এ কদিনে। পেটের দিকের পাঁজরগুলো দূর থেকে অনায়াসে গোনা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গর্তে চলে গিয়েছে। চোয়ালটা নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহটা দিয়ে যে কোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। এখন আকর্ষণীয় এই শরীরের করুণ অবস্থা। হাতের চকচকে ট্যাটুটার অবস্থা জীর্ণশীর্ণ হয়ে ধূসর দেখাচ্ছে। পরিপাটি চুলগুলোর অবস্থা এলোমেলো। জুনায়েদের শরীরের হাড়গুলো ভেসে উঠেছে এ কদিনে। পেটের দিকের পাঁজরগুলো দূর থেকে অনায়াসে গোনা যাচ্ছে। চোখ মুখ শুকিয়ে গর্তে চলে গিয়েছে। চোয়ালটা নেতিয়ে পড়েছে। বলিষ্ঠ দেহটা দিয়ে যে কোনো নারীকে বিছানায় নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। এখন আকর্ষণীয় এই শরীরের করুণ অবস্থা। হাতের চকচকে ট্যাটুটার অবস্থা জীর্ণশীর্ণ হয়ে ধূসর দেখাচ্ছে। পরিপাটি চুলগুলোর অবস্থা এলোমেলো। ধূসর রঙের চোখ জোড়ার মণিটা বড্ড ক্লান্ত। আবরাজের শান্তি লাগে, তবে বুকে আগুন জ্বলছে। কিসের আগুন? ওই যে বইয়ের দিকে নজর দিয়েছে। আবরাজের ব্লেজারটা সাব্বিরের হাতে দিয়ে দাঁড়িয়ে আছে। আবরাজ কফির মগে বেশ তৃপ্তি নিয়ে ঠোঁট বসিয়ে চুমুক দিচ্ছে আর জুনায়েদকে দেখছে। মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, ছাড় দেওয়া যায়, কিন্তু কতবার সেই মহান ব্যক্তির রোল প্লে করা যায়। আবরাজ যেন ক্লান্ত। জীবনের কখনো যা সে করেনি, বউয়ের কথা ভেবে ভেবে সেভাবে চলার চেষ্টা করছিল, তবে কিছুতেই তাকে সেভাবে চলতে দিচ্ছে না পরিস্থিতি। আরও কিছু বেইমানি মানুষ নামক কীটকারগুলো। জুনায়েদ তবুও একটু নুয়ে পড়েনি। কি কঠোর দৃষ্টিতে আবরাজের পানে চেয়ে। আবরাজ কফিটা শেষ করে একজন গার্ডের হাতের থেকে একটা হকি স্টিক হাতে তুলে নিল। সেটা নিয়ে গাড়ির সাথে ঠেস দিয়ে রাখলো। ওয়েটার্স কোটের বুকের দিকে একটা বাটন খুলে শার্টের হাতা গুটিয়ে কোনোয়ের উপর সুন্দর করে ভাঁজ করে রাখলো। গাড়ির সাথে রাখা হকি স্টিকটা আবার হাতে তুলে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল শক্তপোক্ত মেঝেতে পড়ে থাকা জুনায়েদের দিকে। আবরাজ নিজের কেবিনে বসে, সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করলো, হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গম্ভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের উপরে রাখলো।
এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল। বাড়ি থেকে খাবার এসেছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো। সে তখনও কিছু ভেবে চলছে। দৃষ্টি তার সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে, এরপর জুনায়েদের ব্যবস্থা করলো, এখন আবার স্যারের এই মুড, মহা মুশকিল। কি যে ভাবছে স্যার, সে সব ভেবে সে হয়রান। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোমার ম্যামের জবটা করা ইম্পর্টেন্ট। বাসায় থেকে কি জগা খিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল, কিসের কথা বলছে সে? যা ভাবছে এমন কিছু ভয় কি ছাড়ও পাচ্ছে? যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়, এতদিনে সে এটা ঠিকই বুঝে গিয়েছে। আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখলো। সাদা শার্টের উপর কালো রঙের ওয়েটার কোট। শার্টের আবৃতি থাকা শরীরের ভেতরে হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হলো। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বিরের এখনও ফিজার হাতের রান্না খায়নি, তবে খাবার দেখে এতটুকু অনুমান তো করাই যায়। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসলো। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যুক্ত হলো। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমান্স হবে। অনলি থ্রিল, ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষটার বচনভঙ্গি মনে হচ্ছে খুব দক্ষ সে এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে, ভাবখানা বড্ড গুরুগম্ভীর। সাব্বির হতবম্ব, তবুও মাথা ঝাঁকিয়ে সায় দিল আবরাজের কথায়। বাড়িতে যখন আবরাজ ফিরল, ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসেছে, আব্রাহাম গিয়ে নিয়ে এসেছে, ছুটি পেয়েছে। আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি, এসেছে পর মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহরিনকে খান বাড়িতে নিয়ে আসার জন্য। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজেই ভাবির জন্য এমন অস্থির হচ্ছে নাকি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর কতদিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে এলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল,